স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দশম সংসদীয় সরকারের আমলে বিএনপি নেতৃত্বে দেশজোড়া প্রথম হরতাল করলো 20 দল। দূরযাত্রায় বিঘ্ন ঘটলেও স্বল্পযাত্রায় বড় কোনো বিপাকে পড়েনি দেশবাসী, কারণ হরতাল সমর্থকেরা বড় কোনো তৎপরতা দেখাতে পারেনি। তাই নিরাপত্তা বাহিনীকেও প্রহরার বাইরে তেমন কিছু করতে হয়নি। এই হরতাল থেকে সরকারি ও বিরোধী সব পক্ষের মাঠের বর্তমান অবস্থান পরিষ্কার হলো। এসব নিয়ে আজকের আলোচনা শিরোনাম হরতালের ঢিল। কথা বলতে স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আছেন বাসদ নেতা রাজিকুজ্জামান রতন, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের সবাইকে স্বাগত। আমি একটু সুভাষ সিংহ রায় আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে আমরা বলছি বটে তেমন কিছু হয় নাই, অহিংস হরতাল, কিন্তু আমরা বিএনপির যে মুখপাত্র আছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আমাদেরকে একটি লম্বা চওড়া তালিকা দিয়েছেন যে অনেক নেতাকর্মীকে আসলে গ্রেফতার করা হয়েছে, আমাদের অনেক মিছিল বেরোতে দেওয়া হয় নাই, ছাত্র দলের সাধারণ মিছিলেও আসলে, এবং সর্বশেষ একটি গোলাগুলি ঘটনা পর্যন্ত ঘটেছে। আপনার কি বিশ্লেষণ যে এই হরতালটি আসলে সফল না ব্যর্থ? এই হরতালটিকে আমরা কন্টেইন করতে পেরেছেন? কি বলবেন এই হরতালটি সম্পর্কে আপনার বিশ্লেষণ? আপনাকে ধন্যবাদ। এবং আর তিনজন যিনি আলোচক এখানে আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি খুব চমৎকার অনুষ্ঠানের শিরোনাম দেন, হরতালের ঢিল। তার মানে হরতাল হলেই ঢিল পড়বে, হরতাল হলেই গ্রেনেড পড়বে, হরতাল হলেই বোমা পড়বে। আপনি বলছেন যে এই হরতালের আপনার মূল্যায়ন কি? আমি তো মনে করি যে হরতালের লাভও হয়নি, ক্ষতিও হয়নি, এমন একটি হরতাল। কার পার্সপেক্টিভ থেকে? জনগণের পার্সপেক্টিভ থেকে না আপনাদের? সারা বাংলাদেশের মানুষ, যে কোনো মানুষকে আপনি এই স্টুডিওর বাইরে যে জিজ্ঞেস করুন যে আপনি হরতালটা কেমন হলো, হরতাল কি কি, মানুষ এখন হরতাল নিয়ে ভাবে না। আগে আপনি গ্রামে গঞ্জে চার দোকানে বিভিন্ন জায়গায় মানুষ তো, বাঙালিতে বেশ আড্ডাবাজ, বাংলাদেশ বেশ কথাপ্রিয় জাতি। আপনি দেখবেন আগে আলোচনা হতো যে রাজনীতি নিয়ে, এখন আলোচনা হয় অর্থনীতি নিয়ে। এখন মানুষ এগুলো ভাবে না। রাজনীতি যখন ভোট আসে, ভোটের কিছুদিন আগে তারা এগুলো ভাবনা চিন্তা করে। অর্থাৎ এই যে হরতাল, এই হরতাল একেবারেই একটা খামোখা হরতাল যদি বলি এক অর্থে। আর অর্থ যদি বলি, রাজনীতিভাবে বিএনপি অর্থনীতি নিয়ে ভাবলে হরতাল নিয়ে ভাবতে হবে না। ওই অর্থে হরতাল তাদের কাছে কোনো প্রভাব বিস্তার করে না এখন। কারণ মানুষ, আপনি দেখেন বিএনপি বেশ কয়েকটি পত্রিকা, বিশেষ করে কালের কণ্ঠে গত 6 বছর যাবত হরতাল হলেই পরের দিন পত্রিকায় বিএনপি নেতৃত্বাধীন এবং জাতীয় জামাত ইসলাম নেতৃত্বাধীন কোন কোন তাদের শিল্প প্রতিষ্ঠান খোলা থাকছিল এটা কিন্তু ধারাবাহিকভাবে রিপোর্ট করেছে। আপনি দেখবেন গতকালকে এবং আজকেও বিভিন্ন পত্রিকায় রিপোর্ট এসেছে যে বিএনপি নেতৃত্বাধীন যাদের শিল্প প্রতিষ্ঠান প্রায় সকলেই খোলা ছিল। আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু যে হরতালে জনগণের কোনো প্রভাব নেই সেই হরতালটি কন্টেইন করার জন্য 305 জনেরও বেশি, আমার ঠিক এই মুহূর্তে সংখ্যাটি মনে পড়ছে না, কিন্তু 305 জনের একটি তালিকা হয়তো উপস্থাপনা করেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলি চালাতে হয়েছে। এই ঘটনাগুলি কেন ঘটতে হলো? সরকারকে কেন? আমি কক্সবাজার এবং রংপুর ছাড়া এরকম সহিংস ঘটনা কোথাও ঘটে, ঢাকায়ও দু এক জায়গায় এরকম ঘটনা হচ্ছে। এইটা কিন্তু ধর্তব্যের মধ্যে নেওয়ার বিষয় নয়। আমার বক্তব্য হরতাল একটি গুজরাটি শব্দ। মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের জন্য এটা করেছিলেন। এখন তো সত্যার কোনো আগ্রহ নাই, সত্যের আগ্রহ কখন থেকে নাই? আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে নাই? না, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে নাই। আমি যেই প্রসঙ্গটা বলছি যে আজকে বিএনপি এবং আওয়ামী লীগের অনেক আগ্রহ ছিল হরতাল নিয়ে, মানে তখন সেই গুজরাটি যৌক্তিকতা ছিল এবং তার ব্যাপ্তি ছিল এবং তার অংশগ্রহণ ছিল এবং জনমনে এর প্রভাব ছিল। মানে এখন সে প্রভাবটা তো দিন দিন ক্ষয়ে আসছে। হরতাল একটি গণতান্ত্রিক রাজনীতির একটা বড় শক্তি, সেই শক্তি এবং সেই অস্ত্রকে ভোতা করে ফেলেছে বিএনপি এবং জামাত, এবং সবচেয়ে বেশি করেছে যেটা কৌশলে, সেটা জামাত ইসলাম। জামাত ইসলাম নিজে বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি অশুভ শক্তির আবির্ভাব ঘটিয়েছে। তার মানে আপনি হরতালের অস্ত্রটি ভোতা হয়ে গেছে বলে বলছেন। আমি একটু ABM মোশাররফ হোসেনের কাছে আসি যে 20 দলের আজকের হরতালে আপনার অংশগ্রহণ কিভাবে ছিল, এবং আজকের হরতালে সরকারি দল আসলে কি হারালো, আপনারাই বা কি অর্জন করলেন? আসলে আজকের হরতালটা কিন্তু একটা সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া অথবা একটা সরকারকে রাখার হরতাল নয়। এখানে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের বিচারপতিদেরকে অপসারণের একটি বিল সংসদে পাশ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে এই বিল পাশের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা সরকার করছে এবং বিচারপতিদের উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির মাধ্যমে বিচারকে যে নিরপেক্ষ বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাকে বিঘ্নিত করার জন্য সরকার একটা অপকৌশল নিয়েছে, যার জন্যই কিন্তু আজকে হরতাল আহ্বান করা হয়েছে। অন্য হরতালের চেয়ে এই হরতালের
চারিত্রিক বৈশিষ্ট্য এবং এই হরতালের চরিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা লক্ষ্য করবেন। আজকে কেন, সোমবারে কেন এটি, মানে বুধবার বিলটি পাস হয়েছে? আসলে বুধবার একটা যে কোনো বুধবার এটা বিলটি পাস হওয়ার কথা ঘোষণাও ছিল। হ্যাঁ, যে এবং কোনো এটা আপনারা জানতেন আরো 4 দিন আগে থেকে। যে কোনো একটা কর্মসূচি বাস্তবায়নের জন্য সেখানে কিছু মানসিক, কিছু সাংগঠনিক প্রস্তুতি দরকার, যার জন্য এখন হরতালের প্রস্তুতি লাগে না না এটা বললে তো হয় না। হরতাল আজকেও আপনি লক্ষ্য করবেন যে কথাটি আপনি উপস্থাপনার প্রারম্ভে আপনি বলেছেন যে আজকে বিএনপি কিন্তু বারবার বলেছে, বিএনপি বা জোটের পক্ষ থেকে, যে এই হরতাল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আমরা শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করতে চাই। সেখানে সরকারের কাছ থেকে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কিন্তু সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। কিন্তু আপনি যে কথাটি বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব যিনি মুখপাত্র, উনি বলেছেন যে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক একটি গ্রেপ্তারের এই সরকার করেছে এবং বিশেষ করে ঢাকা, সেই রাজধানীতে, যেখানে আপনি নিজেও বলেছেন হয়তো ঢাকার বাইরে কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকলেও ঢাকার মধ্যে আমরা দেখেছি সীমিত পর্যায়ে কিছু, কারণ আজকে তেমন একটা পিকেটিং হয়নি। তারপরেও যেখানে শান্তিপূর্ণভাবে দুই একটি মিছিল করার চেষ্টা করা হয়েছে সেখানে কিন্তু গুলি করা হয়েছে। এখানে সুভাষ সিংহ রায় যে কথাটি বলেছেন, মোশাররফ হোসেন, এটা আপনি খুব জেনারেলাইজ করছেন, যেখানেই মিছিল করা হয়েছে সেখানেই গুলি করা হয়েছে। না, ওইটা না, আমি বলছি একটা জায়গায় বলে, সেখানে আপনি দেখবেন যে মালিবাগের ওখানে একটি জায়গায় গুলি করা হয়েছে এবং 10 জন সেই গুলিবিদ্ধ হয়েছে। একজন হাসপাতালে, তার অবস্থা খুবই, তার পায়ে গুলি লেগেছে। এই যদি হয় একটি অবস্থা যেখানে মিছিল করলেই গুলি করা হয়, এবং নিশ্চয় এখানে আমি যতটুকু দেখতেছি রতন দা আছেন যিনি আন্দোলন সংগ্রাম ছিলেন, সুভাষ দা ছিলেন। আসলে আন্দোলনের একটা ধারাবাহিকতা একসময় ছিল। আমরা যখন মিছিল বের করছি, আপনি একসময় রাজনৈতিক কর্মী ছিলেন, আমরা দেখেছি মিছিল প্রথম বের করলে পুলিশ সেখানে এসে বাধা দিতেন। যদি আমরা বাধা না শুনতাম, পুলিশ মৃদু লাঠিচার্জ করতেন, তাও মৃদু। তারপর যদি আমরা না শুনতাম, সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করতেন। টিয়ার গ্যাসও যদি সেখানে আমরা না শুনতাম, সেখানে ফাঁকা গুলি বর্ষণ করতেন। কিন্তু আজকে আপনি লক্ষ্য করেন, এই 4টা পর্যায়ের একটা পর্যায়ে কিন্তু সরকার নেই, সরকার সরাসরি চলে যাচ্ছে, গুলি করা হচ্ছে। এই যেখানে একটা দেশের অবস্থা হয়, সেখানে আপনি মোশাররফ ভাই, আপনি কি এটা মনে করেন না যে এর কারণ হচ্ছে গত বছর হরতালের নামে যে সহিংসতা চলেছে সেইটার একটা মানে আমি কি বলবো, সেইটার একটা রূপ এখন আমরা দেখতে পাচ্ছি, সেটার একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এখন। আসলে আমরা কিন্তু মূল সমস্যাটা যাচ্ছি না আজকে। আপনি অথবা যারাই আলোচনা করছে, আমরা বলছি হরতালের সঙ্গে বাংলাদেশ না, পাকিস্তান আমল থেকে আপনি শুরু করে কোন হরতাল শান্তিপূর্ণ ছিল, একটা উদাহরণ কি আপনি দেখাতে পারবেন? সেই জন্যই তো শান্তিপূর্ণ হরতাল একটি সোনার পাথর বাটি, যেটা আপনারা বলছেন, কখনোই হয় নাই। জি, আপনি বললেন যে হরতালটি আপনারা শান্তিপূর্ণ করতে চেয়েছিলেন, না, সেটা তো হবে না। সেটা এবার আজকে আপনি লক্ষ্য করবেন, আমাদের পক্ষ থেকে পুলিশের সাথে মারামারি, আমাদের পক্ষ থেকে পুলিশের উপর হামলা, আমাদের পক্ষ থেকে দোকানের উপর হামলা, গাড়ির উপর হামলা, একটা ঘটনা কি আজকে ঘটেছে? আপনার পল্টন অফিসে কয়জন লোক ছিল আজকে? সেটা অন্য জিনিস। কিন্তু হরতাল বলতে আপনি বলছেন যে বিনা উস্কানিতেই আজকে এই ঘটনাগুলি ঘটেছে, কিন্তু আসলে আমরা যদি দেখি যে বিনা উস্কানিতে এই ধরনের ঘটনাগুলি না ঘটলে তার বিপরীতটা ঘটনা ঘটতো আমরা অনেক দেখেছি গত বছর, সেইটির একটি রূপ এটা হয় না। যে কথাটি আমি বারবার আগেও কিন্তু বলেছি, আপনি যদি কোনো হরতাল আজ পর্যন্ত কোনো শান্তিপূর্ণভাবে হয়, যে কথাটি, যে আমি একটা কথা বলি, আজকে আপনি যখন শান্তিপূর্ণভাবে হরতাল হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বিএনপির কোমরে জোর নাই। আর যখনই আবার একটু সহিংস হয়, তখনই বলা হচ্ছে জনজীবনকে বিঘ্নিত করা হচ্ছে, বিশৃঙ্খল অবস্থা তৈরি করা হচ্ছে। আসলে বিরোধী দলকে তো একটা স্পেস দিতে হবে। রাইট, বিরোধী দল স্পেস পাচ্ছে না। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে জানতে চাইবো যে এই যে বিরোধী দলের স্পেস, সেটি আপনার মূল্যায়ন কি? আপনারা এখন সংসদে বিরোধী দল, আপনারা যথেষ্ট পরিমাণে স্পেস পাচ্ছেন নাকি একটু বেশি স্পেসই পাচ্ছেন? আসলে আচ্ছা, এখানে প্রথমে একটু হরতাল প্রসঙ্গে যেহেতু আসছে, আমি বলবো হরতালটা আসলে ঢিলের বিষয় না, এটা একটা হতাশার বিষয় আমাদের দেশের জন্য, যে আমরা এই 40 বছর পরেও এখনো ইলেকশন কিভাবে হবে এটা ঠিক করতে পারিনি, আর 40 বছর পরে আমরা আন্দোলন বা একটা প্রতিবাদ কিভাবে হবে এটা ঠিক করতে পারিনি, যে জন্য বারবার আমাদের হরতালের দিকে যেতে হয়। হরতাল সফল করলে আন্দোলন সফল, হরতাল ব্যর্থ হলে আন্দোলন ব্যর্থ। তো এটা আমাদের একটা জাতিগত ব্যর্থতা। আসলে আমরা এখন পর্যন্ত কিভাবে প্রতিবাদ জানাবো সেই ভাষাটা ঠিক করতে পারি নাই। আর বিরোধী দলের স্পেস দিয়ে অবশ্যই জাতীয় পার্টি যেহেতু সংসদে আছে অ্যাজ এ বিরোধী দল, স্বাভাবিকভাবেই একটা দিক থেকে বিএনপির থেকে অ্যাডভান্টেজ তাদের আছে, তাদের কথা বলার বক্তব্যটা দেওয়ার সুযোগ সংসদে রয়ে গেছে, যেটি বিএনপি নাই, যে কারণেই হোক সেটা নাই। তো সেদিক থেকে তো এই সুযোগটা জাতীয় পার্টি কাজে লাগানোর চেষ্টা করবে। কিন্তু জাতীয় পার্টি আসলে মূলত বিরোধিতা করছে নিজেদের মধ্যে। আমরা দেখছি যে রংপুরে একটি কমিটি করে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু সেই কমিটি আবার ঢুকতে পারছেন না জাতীয় পার্টির যে মন্ত্রী আছেন মশিউর রহমান রাঙ্গার লোকজনের জন্য। তো সেইটি নিজেদের মধ্যে বিরোধিতা। এটি আসলে জাতীয় পার্টির জাতীয় কোনো ইস্যু না, এটা স্থানীয় একটা ইস্যু। অর্থাৎ রংপুর শহরে সবসময় এই দুটি গ্রুপ ছিল, একটি হচ্ছে রাঙ্গা গ্রুপ,
একটি হচ্ছে মোস্তফা গুরু। এটা আজকে 10-15 বছর ধরেই ছিল। তো এরাই সবসময় রংপুরে জাতীয় পার্টিতে মুখ্য ছিল। মোস্তফা সাহেব সবসময় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, পৌর মেয়র ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, সিটি কর্পোরেশন মেয়র ইলেকশনে ৭৮,০০০ ভোট পেয়েছিলেন। ওনার একটা জনভিত্তি আছে। কিন্তু অ্যাপারেন্টলি মোস্তফা সাহেবকে পিছনে ফেলে রাঙ্গা সাহেবকে নিয়ে আসার কৃতিত্ব এরশাদ সাহেবের, সামনে নিয়ে আসার কৃতিত্ব। এটা বলবো না এই কারণে যে এবার মন্ত্রী হওয়ার পরেই রাঙ্গা বেশ সাহেব এগিয়ে গেছেন, এবং এটার ক্ষেত্রে তো এরশাদ স্যারের কোনো হাত নেই। এটা তো এটার ক্ষেত্রে হাত থাকলে নিশ্চয়ই তাকে মানে মন্ত্রী যাতে না হতে পারেন সেই ক্ষেত্রেই তিনি হাতটি বিস্তার করতেন। আমি একটু জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসে, যেটা আপনি কি একটু বলবেন যে আন্দোলন কি করে হবে বা আন্দোলন আসলে কি করে, সেই প্রশ্নটাই আসলে মোশাররফ ভাই তুলেছেন। আপনি কি মনে করেন আন্দোলনটি কিরকম হওয়া উচিত? আমরা যদি একটি শক্ত হরতাল দেখি, খুব ভাঙচুর, আমরা বলি যেটি জনবিচ্ছিন্ন এবং জনতার বিরুদ্ধে, আবার খুব ঢিলেঢালা হরতাল হলে আমরা এটি ব্যঙ্গ করি, সেটি কোন জায়গায় থাকতে পারে আন্দোলন? আসলে আন্দোলন কথাটার সঙ্গে তো এক ভাবটা যুক্ত হয়েছে, যা আন্দোলিত করে মানুষকে। জি। তা মানুষকে আন্দোলিত করে কি জিনিস এবং কারা করায়? যারা করায় তারা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক বিচার বিশ্লেষণ করে জনগণকে আন্দোলিত করেন। যেমন আজকে যে প্রশ্নটা তুলেছে যে ষোড়শ সংশোধনী, এটা প্রতিবাদে একটা হরতাল হলো। ষোড়শ সংশোধনীতে কি আছে? কেন জনগণ আতঙ্কিত হয়ে উঠছে যে সংসদের হাতে যদি বিচারপতিদেরকে অভিশংসিত অথবা অপসারিত করার অধিকার যায়, তাহলে মানুষের শেষ আশ্রয়স্থল যে বিচার ব্যবস্থা, সেটাও সংকুচিত হয়ে পড়বে। এই বিষয়টা যেমন জনমনে একটা মানে আশঙ্কা আছে, আতঙ্ক আছে, আবার সেটাকে মূর্ত করে তুলতে হবে তো রাজনৈতিক কর্মীদেরকেই। ফলে একটা আশঙ্কা যখন সমাজে তৈরি হয়, সরকারের যেমন দায়িত্ব সেই আশঙ্কাটা যে ঠিক নয় সেটা প্রমাণ করা, বিরোধী দলের দায়িত্ব এই আশঙ্কার গভীরতা দেখিয়ে সেই আশঙ্কার হাত থেকে মুক্ত করবার জন্য রাজনীতিতে ভূমিকা পালন করা। ফলে সরকার চাইবে তার নীতিটিকে জনগণের উপর চাপিয়ে দিতে, বিরোধী দল চাইবে এই নীতির কারণে জনগণের ক্ষতির হাত থেকে জনগণকে রক্ষা করতে। এই তো রাজনৈতিক প্রক্রিয়া। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক প্রক্রিয়াটা কিন্তু গণতান্ত্রিক না হয়ে তারা পরস্পরকে ধ্বংস করার প্রক্রিয়ার মধ্যে লিপ্ত হয়ে আছে। এখানে প্রসেস অফ এলিমিনেশন। যদি সরকার ক্ষমতা থাকে বিরোধী দলকে সে এলিমিনেট করে দিতে চাইবে, বিরোধী দল ক্ষমতায় থাকলে সরকারকে উচ্ছেদ করে দিতে চাইবে। এই যে প্রক্রিয়াটা, এর মাইন্ড সেট আপটা এমন, সেখান থেকে হরতালের মতন কর্মসূচি, হরতাল কি? হরতাল হচ্ছে জনগণকে যেমন সংগঠিত করে, সরকারের বিরুদ্ধে একটা সংগঠিত প্রতিরোধ গড়ে তোলে, এবং সরকারের এই কর্মকাণ্ড জনজীবনে কি সমস্যা তৈরি করবে সে ব্যাপারে মানুষকে সচেতন করে। ফলে হরতাল কখনোই শান্তিপূর্ণ হবে না। সেটা ব্রিটিশ আমলেও হরতাল শান্তিপূর্ণ হয়নি। গান্ধী যতই অসহযোগ আন্দোলন করুন না কেন, তার এই অসহযোগ আন্দোলন কিন্তু ভারতবর্ষের মানুষকে যেমন জাগিয়েছে, ঐক্যবদ্ধ করেছে, ব্রিটিশদের ভিত্তিটাকেও কাঁপিয়ে দিয়েছে। ফলে যে কোনো আন্দোলন, সেটা সরকার বিরোধী আন্দোলনে সরকারকে সেটা ভীত সন্ত্রস্ত করবেই, আবার সরকার তার সমস্ত শক্তি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়বে। এই হয়েছে আমাদের এখানে প্রক্রিয়াটা। ফলে আন্দোলনের মধ্যে যেমন তার ডেমোক্রেটিক অ্যাটিটিউডটা নাই, আপনারা বলেছেন হরতালের ঢিল, মানে হরতাল মানেই ঢিল মারার বিষয়টা আছে, এটা যেমন ঠিক। আবার আরেক দিক থেকে হরতালকারীরা রাস্তায় জনগণকে যদি সংগঠিত করবার জন্য অথবা সচেতন করবার জন্য নামে, তাহলে পুলিশের দিক থেকেও তাদের উপর তো লাঠি ব্যাটাটা আছে। ফলে এটা মেনে নিয়েই না, আমরা আসলে আমি একটু ক্লিয়ার করা দরকার, আমরা আসলে হরতালের ঢিল বলেছি কারাগারের পাটকেলের প্রতিশব্দ হিসেবে, অথবা এটাকে সরকার আবার একটু স্যাটায়ার করে বলছে হরতালটাই হয়েছে ঢিল, মানে ঢিলেঢালা। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি যে শান্তিপূর্ণ আন্দোলন এটা যেমন একটা সোনার পাথর বাটি, কিন্তু আবার যে নিয়মের কারণে জনজীবনে ভবিষ্যৎ অশান্তির মধ্যে পড়বে, সে অশান্তিকে দূর করবার জন্য প্রয়োজনে কখনো কখনো অশান্তি সৃষ্টি করতে হয়। যে কারণে একটা কথা আছে না, when injustice is law, then রেজিস্ট্যান্স ইজ দ্য ডিউটি। এই রেজিস্ট্যান্সটা যদি হয়। রতন ভাই, আমরা একটা বিরতিতে যাব, আপনার কাছে একটু চট করে জানতে চাইবো যে এই নির্বাচনকালীন সরকার সম্প্রচার নীতিমালা, বিচারক অপসারণ পদ্ধতি, এসব নিয়ে 20 দলীয় জোট আর আপনাদের অবস্থান প্রায় একই, কিন্তু আপনাদেরকে আমরা এইসব বিষয়গুলি নিয়ে কোনো মানে হরতালের মতো কর্মসূচি বা এরকম কোনো কিছু করতে দেখছি না। এর কারণ কি আসলে? এখানে দুটো জিনিস আছে। যেমন জাতীয় সম্প্রচার নীতিমালার নামে যে সম্প্রচার ভীতিমালা একটা তৈরি করা হলো, আর এই যে বিচারপতি মানে অপসারণ যে দুটো, এই ক্ষেত্রে আমরা কিন্তু মনে করি বেসিক্যালি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো ডিফারেন্স নাই। তারা দুদলই যখন ক্ষমতায় থাকে, প্রতিপক্ষকে দমন করবার জন্য অথবা প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করবার জন্য একই পদ্ধতি। আপনারা এই দুদলের কথাটি প্রায় ব্যালেন্স আকারে প্রায় সময় নিয়ে আসেন, কারণ আপনারা বিএনপিকে পছন্দ করেন না, বিএনপি রাজনীতি পছন্দ করেন না, সেজন্য এই দুদলের কথা না, কারণ এখানে কাজটি করছে আওয়ামী লীগ। আপনি কেন বলছেন যে আমরা অতীত যদি দেখি? না, অতীতটা আপনি দেখবেন কেন, এখন আপনি কেন আমাদের দেশের প্রক্রিয়াটা হয়েছে কি জানেন? ক্ষমতায় থাকলে আমি স্বৈরাচারী হয়ে যাই, আর ক্ষমতার বাইরে গেলে